গুড মর্নিং এভরিওয়ান। জাস্ট প্রত্যেকে শুনতে পাচ্ছ কিনা একবার শুধু হাত তুলে আমাকে রেসপন্স করবে তাহলেই হবে। শিলিগুড়ি শুনতে পাওয়া যাচ্ছে? একটু হ্যাঁ, হ্যাঁ, ফাইন। আসানসোল ক্লিয়ার? একটু হাত তুলে রেসপন্স করবে, ওকে। বাঁকুড়া, মালদা, কল্যাণী, কল্যাণী একটু হাত তুলে রেসপন্স করবে শুনতে পেলে। ঠিক আছে। পূর্ত ভবন, ওকে, চলো। ঠিক আছে, তাহলে আজকে আর কথা সময় টাইম নষ্ট করছি না। আমরা যেমন আগের দিন বলেছিলাম যে আমরা রেলওয়ে এনটিপিসির যে রিজনিং সিরিজটা রান করছি, তারই একটা এক্সটেন্ডেড পার্ট, মানে আরো একটা ডিফারেন্ট টাইপের কোশ্চেন পেপার, মানে কোশ্চেন সেমই থাকছে, কিন্তু যত বেশি করে আমরা প্র্যাকটিস করতে পারবো সেগুলো আমাদের তত লাভ হবে। তো সেরকমই একটা ফোর্থ একটা কোশ্চেন পেপার নিয়ে আমরা চলে এসেছি। দেখা যাক আমরা সেভাবে কিভাবে সেগুলোকে সলভ করি। তোমরাও চেষ্টা করবে, আমিও এখানে সলভ করে দেবো। দেখা যাক, সবাই মিলে সলভ করবো। চলো স্টার্ট করছি। তো ফার্স্ট যে অঙ্কটা আমাদের এখানে বলা হয়েছে, সিলেক্ট দ্য রিলেটেড ওয়ার্ড, লেটার্স আর নাম্বারস, মানে যেটা আমরা আগের দিন কথা বলছিলাম, যে কোশ্চেন গুলোকে না জানলে আমরা আনসার করতে পারবো না। মানে আমরা আউট অফ 30 25টা কোশ্চেন সহজে আনসার করতে পারবো, জানি, ট্রাই করতে পারি ইত্যাদি প্রভৃতি। কিন্তু কিছু কোশ্চেন থেকে যায় যাতে আমাদের জিকে পেপারের নলেজ বা ইংলিশের নলেজ এটা সেটা লাগছে। তার মধ্যে একটা পার্ট হচ্ছে অ্যানালজি, বা কিছু পার্ট থাকছে নন ভার্বাল রিজনিং। তো এই পার্টগুলোকে আমরা ওভারকাম করব কি করে? আমরা 25 থেকে পেরিয়ে ব্যাপারটাকে 28, 29, 27 এ নিয়ে যাব কি করে? তার জন্য আমাদের আরো বেশি করে প্র্যাকটিস দরকার। এবং সেজন্যই আমি বলেছিলাম যে এট লিস্ট অ্যানালজি পার্টে বা নন ভার্বাল রিজনিং পার্টে আর.এস. আগরওয়াল যে বইটা তোমাদের কাছে রয়েছে, কিংবা যদি পারো আর.এস. আগরওয়াল হয়ে গেলে তোমাদের রেলওয়েজ এর জন্য, প্রপারলি রেলওয়েজ এর জন্য উপকার পাবলিকেশন বা কিরণ পাবলিকেশনের যে সমস্ত প্র্যাকটিস সেট গুলো হয়, সেগুলোকে প্র্যাকটিস করলে কিন্তু একটা হিউজ এরিয়া কভার হয়ে যাবে। মানে অনেক ভ্যারাইটি অঙ্ক তোমরা এখানে দেখতে পাবে। এবং দেখবে যে যে টাইপের অঙ্কগুলো আমরা ক্লাসে করেছি ঠিক সেই টাইপের অঙ্কগুলোই কিন্তু পরীক্ষাতে আসছে বা বিভিন্ন প্র্যাকটিস সেটে দেওয়া রয়েছে। তো ফার্স্ট অঙ্কটা আমি এখানে প্রশ্ন রাখছি আসানসোলের কাছে। যে এখানে প্রশ্ন করছে বিহু ইকুয়ালস টু আসাম, তো ওনাম ইকুয়ালস টু কি? এটা একদম জিকে নলেজ। তো সেই জিকে নলেজ থেকে দেখে তোমরা আনসার করবে, আসানসোল আনসার দেবে। আসানসোল অ্যানালজি আনসার কি হবে? বিহু ইকুয়ালস টু আসাম হলে ওনাম ইকুয়ালস টু হুইচ স্টেট অফ ইন্ডিয়া? কোনটা হবে বলো? আসানসোল? আচ্ছা ঠিক আছে, আসানসোলে যদি একটু টেকনিক্যাল গ্লিচ হয়ে থাকে, কল্যাণী বা পূর্ত ভবন কেউ একটা রিপ্লাই করো। বাঁকুড়া থেকে কেরল। হ্যাঁ, বাঁকুড়া থেকে আনসার দিয়েছে কেরালা। ঠিক আছে, একদম ফাইন, ভেরি গুড আনসার। যে এখানে মানে উত্তর হচ্ছে আমার কেরালা। তো এখানে দেখো, মানে বিভিন্ন যে ইন্ডিয়ান স্টেট রয়েছে, সেই ইন্ডিয়ান স্টেটের প্রত্যেক কটার একটা করে স্টেট উৎসব, যেমন ধরো পশ্চিমবঙ্গে দুর্গাপুজো রয়েছে, বা কেরালাতে ওনাম রয়েছে, রাজস্থানে পুষ্কর মেলা রয়েছে। তো এইরকম জাতীয় উৎসবগুলো কিন্তু যে কোনো জিকে বইতে আমাদের কিন্তু লিস্ট করে দেওয়া থাকে। এবং রেলওয়ে পরীক্ষার জন্য আমাদেরকে যে জিকে গুলো পড়তে হয়, তোমরা সবাই পড়েছো বা প্র্যাকটিস করছো ইন দি মিন টাইম, সেগুলোকে একটু মাইনুটলি করলেই কিন্তু এই কোশ্চেন গুলো আনসার করতে পারা যায়। কিন্তু যদি না পড়া থাকে এই কোশ্চেন গুলো, কিন্তু এই যে আমি বারবার বলছি যে একটা এক্সট্রা 5 নাম্বার খুব চাপ হয়ে যায় মাঝে মধ্যে, তার মধ্যে কিন্তু ঢুকে যায়। ঠিক আছে, আচ্ছা, এবারে আমি একটু পূর্ত ভবনকে আর মালদাকে কোশ্চেন করছি। যে 2 নম্বর কোশ্চেনটা আমাদের প্লেন কোডিং ডিকোডিং এর অঙ্ক। যে বলছে রিজন ইকুয়ালস টু 5, রিজন ইজ কোডেড অ্যাজ 5, বিলিভড ইজ কোডেড অ্যাজ 7, তাহলে গভর্নমেন্ট কে আমরা কিভাবে কোড করতে পারি? তাহলে এখানে রিজন কে বলছি 5, বিলিভড কে বলছি 7, তাহলে গভর্নমেন্ট কে আমরা কিভাবে কোড করতে পারি? এখানে মালদা এবং পূর্ত ভবন কেউ একটা আনসার করে দেবে, বলো, ট্রাই করো। আমরা এই জাতীয় কোডিং ডিকোডিং কিন্তু আগে করিনি, এটা একটা নতুন টাইপের কোডিং ডিকোডিং। স্টিল আমি তোমাদেরকে মানে আনসার করতে দিলাম। কল্যাণীও আনসার করতে পারে, যে পারবে সে আনসার দেবে, কোনো অসুবিধা নেই। মানে আমরা যে ওয়ার্ড, হ্যাঁ বলো বলো, কে আনসার দিচ্ছে? হ্যালো স্যার, মালদা থেকে। হ্যাঁ, মালদা থেকে। অপশন নাম্বার 3। অপশন নাম্বার 3, 9। ওকে, ঠিক আছে। আর কার কি আনসার আছে? কল্যাণী কি বলছে? পূর্ত ভবন 6, ওকে, আচ্ছা। বর্তমান আরেকজন আছেন হ্যাঁ, পূর্ত ভবন আরেকজন আছে, 8। ওকে 8।
ঠিক আছে, 6 পেলাম, 8 পেলাম, 9 পেলাম, 10 কেউ নেই। আচ্ছা, 10 কেউ আনসার করছে না, ঠিক আছে। তো আমরা এতদিন করতাম যে রিজন মানে এই সমস্ত কোড ইকুয়ালস টু যে কোনো একটা নাম্বার দেওয়া আছে মানে আমরা কি করতাম, অ্যালফাবেটিক্যাল ভ্যালুগুলোকে অ্যাড করে পরপর বসিয়ে দিতাম। তারপরে সেগুলোকে যোগ করতাম বা সেগুলোকে ভাগ করতাম ইত্যাদি বা বিয়োগ করতাম ইত্যাদি প্রভৃতি করতাম। কিন্তু এটা একটা নতুন প্যাটার্ন এবং এটা বিগত বছরের পরীক্ষাতে এই টাইপের প্রশ্ন বেশ কয়েকটা এসছে। তো সেই কারণে আমরা এটাকে এখানে প্র্যাকটিস করা। মানে এখানে কি হচ্ছে, এখানে কিন্তু দেখে কোন রকমের অ্যালফাবেটিক্যাল ভ্যালু কোড করতে হবে না। শুধুমাত্র গুনতে হবে কটা অ্যালফাবেট রয়েছে, তার থেকে একটু চেঞ্জ করে উত্তরটা হবে। দেখা যাক, এখানে বলছে রিজন। রিজনে কটা লেটার রয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তো ছটা লেটার থেকে যদি এক বাদ দিই আমরা পাবো হচ্ছে 5। ওকে? আচ্ছা। তারপর হচ্ছে বিলিভড, BELIEVED। কটা আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮টা। তাহলে ৮ মাইনাস ১ করলে আমরা পাই কত? ৭। তার মানে নাম্বার অফ লেটারস গিভেন ইন দ্য গিভেন ওয়ার্ড তার থেকে যদি ১ করে মাইনাস করা হয় তাহলে আমরা এই আনসারটা পেতে পেতে পারি। তাহলে আমরা রিজন এর কোড পেয়ে গেছি, বিলিভড এর কোড পেয়ে গেছি। তাহলে আমাকে এখানে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে ওয়ার্ডটা আমাকে দেওয়া রয়েছে তার লেটার গুলোকে পাতি গুনতে হবে কটা লেটার রয়েছে এবং তার থেকে ১ মাইনাস করলেই কিন্তু আমরা আনসারটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে পাচ্ছি কি? গভর্নমেন্ট। গভর্নমেন্টের ওয়ার্ড মানে লেটার সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাই 10 থেকে যদি আমরা আগের গুলোর মতো করি এক এক করে বাদ দিই তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 9। হেন্স অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। যারা 9 উত্তর দিয়েছে তাদেরকে ভেরি গুড। ঠিক আছে? আর যারা ভুল দিলে তারা ভুলটা বুঝতে পেরেছো আশা করি। এটা তো ভুল মানে তোমরা জানো না তা কিন্তু নয়। মানে আমরা কি হচ্ছে টাইপটা নতুন শিখলাম। আমরা এই টাইপটা সচরাচর করি না। আমরা এই ধরনের কোড দেখলেই আর প্লাস ই প্লাস এ প্লাস এস প্লাস ও প্লাস এন করে সলভ করতে চেষ্টা করি। কিন্তু এখানে কি হচ্ছে না শুধুমাত্র লেটারের সংখ্যাগুলো গুনে তার থেকে ১ বিয়োগ করে বা কখনো হয়তো ১ যোগ করে এইভাবে মানে এখানে দিতেই পারতো যে রিজন ইকুয়ালস টু আসছে ৭ বা বিলিভড ইকুয়ালস টু আসছে ৮ তাহলে গভর্নমেন্ট ইকুয়ালস টু কত? সেই গ্রাউন্ডে কিন্তু গভর্নমেন্টের আনসারটা হতো কত? 11। তো এইভাবে অঙ্কগুলোকে সলভ করতে হয়। বুঝা গেছে না আবার বলবো? বলো। এটা একটা নতুন টাইপের কোডিং ডিকোডিং। খুবই সহজ কিন্তু আমরা কম প্র্যাকটিস করি। তাই ডাউট থাকলে ক্লিয়ার করবে। কারোর কোনো ডাউট আছে? আচ্ছা, ঠিক আছে। চলো সামনে এগোনো যাক। আচ্ছা, আগের দিনের অঙ্কগুলো। তো এবারে বলো এটা আমি পূর্ত ভবনকে জিজ্ঞাসা করছি বা বাঁকুড়াকে জিজ্ঞাসা করছি, দুজনে আনসার করবে। যে একটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে এবং দুটো কনক্লুশন দেওয়া রয়েছে। তো স্টেটমেন্টটাকে মানে মানে সাপোর্ট করতে গেলে দুটো কনক্লুশনের কোনটা সবচেয়ে বেশি ইমপ্লিসিট। তো এটা তোমরা দেখে বলবে। বলো। মানে এই কোশ্চেন গুলো আমাকে রেলওয়ের জন্য করতেই হবে। কারণ আউট অফ 30 5টা কোশ্চেন এরকম থাকবেই এবং সেই কোশ্চেন গুলোর মধ্যে অ্যাট লিস্ট 2 থেকে 3টা কোশ্চেন আমাকে আনসার করতে হবে। এবং তার জন্য আমার দরকার প্র্যাকটিস আর একটুখানি ঠান্ডা মাথায় পড়া। আনসার করো। পূর্ত ভবন এবং বাঁকুড়া। যে আনসার দেবে দাও। আচ্ছা, আমরা পড়ি কোশ্চেনটা। বলছে দ্য ওল্ড অর্ডার চেঞ্জড ইল্ডিং প্লেস টু নিউ। মানে পুরনোকে পুরনোকে নতুনের জন্য জায়গা করে দেওয়ার জন্য সরে যেতে হয়। এটা হচ্ছে মোদ্দা কথা। এটা আমাদের খুব কমন একটা কথা যে মানে মানে সে রবীন্দ্রনাথ ঠাকুর এক লিখেছিলেন যে হেথা হইতে যাও পুরাতন এক্ষণে নতুনের খেলা আরম্ভ হইয়াছে। তো এখানে সেই কথাটাই বলা হচ্ছে। এবার সেটা কোন কোন কনক্লুশনকে এখানে আমাদের ইমপ্লিসিট করবে দেখে নেওয়া যাক। বলছে চেঞ্জ ইজ দ্য ল অফ নেচার। এটা একদম সত্যি কথা। চেঞ্জ ইজ ইনএভিটেবল। তাই আমরা এটা ট্রু বলতেই পারি। সরি, তাই আমরা এটা ট্রু বলতেই পারি। আবার ২ নম্বরটা বলছে ডিসকার্ড ওল্ড আইডিয়াস বিকজ দে আর ওল্ড। কিন্তু এই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে সত্যি নয়। মানে ইট ইজ নট ম্যান্ডেটরি যে আমাদের সমস্ত প্রাচীন জিনিসকে ফেলে দিতেই হবে। তাহলে তো বাড়ির যারা বৃদ্ধ তাদেরকেও ধরে ফেলে দিয়ে নতুন লোককে ঢোকে সেখানেই আমরা ইনক্লুড করতেই পারি। বা যত পুরনো মনুমেন্ট রয়েছে সেগুলোকে ফেলে দিয়ে সেখানে আমরা নতুন মনুমেন্ট বানিয়ে ফেলতেই পারি। মানে আজকে যদি এরকম হয় তাহলে তো শহীদ মিনার ভেঙে ফেলতে হবে, ভেঙে একটা নতুন মিনার তৈরি করতে হবে। তো সেই রকম গ্রাউন্ডে অপশন 2টা
আমার এখানে কিন্তু মানে আনসার হচ্ছে না। মানে নন ভার্বাল রিজনিং ক্ষেত্রে ব্যাপারটা হয় কি যে আমাকে কি করতে হয় না যা কোশ্চেন এর মধ্যে লুকিয়ে আছে তার মধ্যে থেকে ভেবে আনসার করতে হয়। কিন্তু এই যে পার্টিকুলার নন ভার্বাল রিজনিংটা মানে স্টেটমেন্ট অ্যান্ড অ্যাসাম্পশন, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, যদি এটা স্টেটমেন্ট অ্যান্ড অ্যাসাম্পশন হতো, মাইন্ড ইট, পার্থক্যটা কোথায় বুঝবে? স্টেটমেন্ট অ্যান্ড অ্যাসাম্পশন হলে স্টেটমেন্টের মধ্যে থাকা ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট টু স্টাডি। তার বাইরে একটা লাইনও ভেবে আনসার করা যাবে না, নিজের কথা ভাবা যাবে না। কিন্তু স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন করতে গেলে নিজের বুদ্ধি লাগানো যায় এবং সেই কারণেই কিন্তু এখানে অনেক ক্ষেত্রে অপশনে ইউজ করা থাকে ইমপ্লিসিট কথাটা। ইমপ্লিসিট মানে হচ্ছে নিজে ভাবো, কোনটা ফিজিবল সেটা বোঝো এবং সবচেয়ে প্লসিবল এবং পজিটিভ আনসারটা তুমি করো। তাহলে এখানে আমার মানে এখানে স্টেটমেন্ট বলছে দ্য ওল্ড অর্ডার চেঞ্জড ইল্ডিং প্লেস টু নিউ, মানে পুরোনোকে নতুনের জন্য জায়গা করে দিতে সরিয়ে যেতে হয়। তো তার জন্য প্রথম কথা কি বলছে, চেঞ্জ ইজ দ্য ল অফ নেচার, একদম সত্যি কথা। কিন্তু আমরা যদি প্রেজেন্ট ডে বা রিয়েল লাইফ কনটেক্সটে দেখি তাই ২ নম্বর পয়েন্টটা হচ্ছে ডিসকার্ড ওল্ড আইডিয়াস বিকজ দে আর ওল্ড। এটা কিন্তু একেবারেই সত্যি কথা নয়। তো সেই কারণে এখানে মানে অপশন 2 টা বা কনক্লুশন 2 টা আমার কোনো কাজে লাগবে না। তাই অনলি কনক্লুশন 1 ফলোজ। এটা হচ্ছে এখানকার আনসার। মানে অপশন 1 টা হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেছে কি যায়নি? বুঝে কারণ এই কোশ্চেন গুলোই তোমাকে ভুল করাবে এবং এগুলো থেকে খুব সাবধান। বাকি সব তুমি পারবে। যদি আজকে এখানে ক্লাস বন্ধ করেও দেওয়া হয়, অন্তত রিজনিং এর ক্লাস বন্ধ করে দেওয়া হয়, তাতেও কিন্তু তোমরা সবাই 25 এ 25 পেয়ে আসবে। যদি প্রিভিয়াস ইয়ার সব বা কোশ্চেন সব পড়া থাকে বা প্রিভিয়াস ক্লাসগুলো করে থাকো। কিন্তু এই কোশ্চেন গুলো হাজার ক্লাস করলেও ভুল হবে। তো সেই কারণে একটুখানি ক্লিয়ার করে যাওয়া ব্যাপারটা যে আমার জন্য এগুলো ভুল না হয়। ওকে? কারোর কাছে কোনো ডাউট আছে? এনিবডি? ফাইন। পরের অঙ্কটা খুব সহজ, তোমরা করে দেবে। ডাইরেকশনের অঙ্ক। ডাইরেকশনের অঙ্ক আমরা মানে এতদিন এনটিপিসির অঙ্ক করছি, ২-১ বেশি করি না কিন্তু পরীক্ষাতে আসে। মানে এনটিপিসির কোশ্চেন গুলো এতটাই মজার যে যা সিলেবাস আমাদের রয়েছে রিজনিং এর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন হয়। ইচ এন্ড এভরি চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন দেওয়া হয়। সেই কারণে কোনটাকে বাদ দেওয়া যাবে না, কোনটাকে বেশি প্র্যাকটিস করাও যাবে না। সব কটাকে ইকুয়ালি প্র্যাকটিস করতে হবে। তাহলে এই অঙ্কটা একটু করে দাও। ৪ নম্বর কে কে করবে করো। এনিবডি? করে আনসার করো। খুব সহজ অঙ্ক। Sir, West. হ্যাঁ, বাঁকুড়া বলো। West. আচ্ছা, ওয়েস্ট। আর কোনো আনসার? মালদা কিছু বলবে? বা অন্য কারো ডিফারেন্ট আনসার? এখানে একজন ওয়েস্ট আনসার দিয়েছে বাঁকুড়া থেকে। West. West. আচ্ছা, মালদাও ওয়েস্ট বলছে। ওকে, ফাইন। শুনতে পেয়েছি। ঠিক আছে। দেখা যাক। বলছে আ বয় ওয়াকস নর্থওয়ার্ড। মানে একটা পয়েন্ট পার্টিকুলার পয়েন্ট থেকে একটা ছেলে উত্তর দিকে হাঁটছিল। খুব ভালো কথা। আফটার আ হোয়াইল হি টার্নস টুয়ার্ড হিজ রাইট। তাহলে ফেসিং দ্য নর্থ, রাইট হ্যান্ড সাইডে যদি টার্ন করা হয় কোন দিকে টার্ন করবে? ইস্টার্ন সাইডে টার্ন টার্ন করবে। তাহলে আমি এখানে পেলাম বয় ওয়ার্কস নর্থওয়ার্ড, সলভ হয়ে গেল। আফটার আ হোয়াইল হি টার্নস টুয়ার্ডস হিজ রাইট অ্যান্ড আ লিটল ফার্দার টু হিজ লেফট। এখানে ফার্দার স্পেলিংটা ভুল আছে, এটাই টু হিজ লেফট। তার মানে এই মানে প্রথমে নর্থে গেল তারপর ইস্টে গেল, সেখান থেকে লেফটে যাওয়া মানে ফেসিং দ্য ইস্ট। লেফট হ্যান্ড সাইড কোনটা হয়? লেফট হ্যান্ড সাইড হয় নর্থের দিকে। তাহলে লিটল ফার্দার টু হিজ লেফট, ফাইনালি আফটার ওয়াকিং আ ডিস্টেন্স অফ 1 কিলোমিটার হি টার্নস টু হিজ লেফট এগেইন। তার মানে প্রথমে যাচ্ছিল নর্থের দিকে, সেখান থেকে রাইট টার্ন করলো ইস্টের দিকে, তারপরে ইস্ট থেকে লেফট টার্ন করা মানে হচ্ছে আবার নর্থের দিকে যাচ্ছে এবং 1 কিলোমিটার নর্থের দিকে যাওয়ার পরে লাস্টে বলছে ফাইনালি হি টার্নস টু হিজ লেফট এগেন। তাই নর্থে ফেস করে লেফট টার্ন করা মানে সে যাবে হচ্ছে কোন দিকে? ওয়েস্টের দিকে। কারণ নর্থে ফেস করে রাইট হ্যান্ড সাইড যদি ইস্টের দিকে হয়, লেফট হ্যান্ড সাইডটা হবে হচ্ছে ওয়েস্টের দিকে। তো সেক্ষেত্রে এখানে প্রশ্ন করেছে ইন হুইচ ডাইরেকশন ইজ হি মুভিং নাও? উত্তর হচ্ছে আমার ওয়েস্ট। যারা আনসার করেছো ভেরি গুড। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 সলভ করো। খুব সহজ অঙ্ক। শুধু ঠিক মানে মাইনিউটলি মন দিয়ে গুনতে হবে।
কে আনসার করলে একটা? মালদা বা পূর্ত ভবন, কল্যাণী, কেউ একটা আনসার বলো। 70। আচ্ছা, দেখা যাক। হ্যাঁ, শিলিগুড়ি কত বলছো? 17। আচ্ছা, পূর্ত ভবন 17। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, দেখে নেওয়া যাক। 70 আচ্ছা, ঠিক আছে, 70 বলছে a family consists of a man, his wife, his 3 sons, their wives and 3 children. তাহলে এখানে আমি গুনে নিচ্ছি। একটা ম্যান, তার একটা ওয়াইফ, তার 3টে ছেলে, তাদের 3টে বউ, মানে 3টে করে নয়, 3টে বউ। এবার তার সঙ্গে বলছে, এইটা ভালো করে পড়তে হয়, ভুলটা কোথায় হবে? 3 চিলড্রেন ইন ইচ সন্স ফ্যামিলি, মানে প্রত্যেকটা ছেলের 3টে করে ছেলে মেয়ে। এখানে ওই 3 চিলড্রেনটা ইচ শব্দটা বাদ পড়ে যায় কোনো কারণে, আমরা কিন্তু শুধু 3 যোগ করব। কিন্তু এখানে কিন্তু 3 চিলড্রেন ইন ইচ সন্স ফ্যামিলি কথাটা বলা আছে, অঙ্কের ট্রিকটা এখানেই, আর কিন্তু কোথাও ট্রিক নেই। তাহলে এখানে কি হবে? 3জন করে 3টে ছেলের 3টে করে ছেলে মেয়ে, তার মানে 9জন। তাহলে এটা হচ্ছে আমার এখানে চিলড্রেন্স। তাহলে কত হলো? 1 + 1 2, তার সঙ্গে হচ্ছে 6 মানে 8, তার সঙ্গে 9 মানে টোটাল হচ্ছে আমার 17। টোটাল লোক সংখ্যা হচ্ছে আমার কি 17। ভেরি গুড। তাহলে শুধুমাত্র ইচ সন এই ওয়ার্ডটা এখানে ইম্পর্টেন্ট, বা বাকি সবটা কিন্তু ভেরি ভেরি ইজি। যদি ইচ সনটা বাদ পড়ে যেত, তাহলে কিন্তু আবার এখানে 8 + 3 11 হয়ে যেতে পারতো। এবার এবার হয়তো মানে অনেক ক্ষেত্রে কি হয়, 11টাকে অপশনে দিয়ে দেওয়া হয়, মানে অনেকেই কিন্তু ইচ সনটাকে বাদ দিয়ে 11 আনসার করে বলবে আমি উত্তর ঠিক করেছি। আর পরীক্ষা হলে বুঝতেও পারবে না যে তোমার উত্তরটা ভুল হয়ে গেল। এবং পরীক্ষা অন্তত মানে মানে যেহেতু এই অঙ্কটা এমনি বানানো অঙ্ক, তো সেই কারণে ঠিক আনসার দেওয়া হয়েছে, বাট পরীক্ষার হলে কিন্তু এই 12 এর বদলে 11 থাকবে। মানে তখন কিন্তু খুব সাবধান। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 সলভ করো দেখি। এটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, এবং এখানে বলে দেওয়া আছে 6 গার্লস আর স্ট্যান্ডিং ইন সাচ আ ওয়ে দ্যাট দে ফর্ম আ সার্কেল ফেসিং দ্য সেন্টার। তার মানে তোমাকে এক্সট্রা করে ভাবার আর কিচ্ছু নেই, মানে এইটুকু পার্ট বলে দেওয়া আছে। এবার তোমরা সলভ করো। এই আসানসোল চুপ করে বসে আছে কেন? আসানসোলের খাতা পেন কাজ করছে না? পূর্ত ভবনও চুপচাপ বসে আছে। পূর্ত ভবন আনসার করো এটা। নিশা। আচ্ছা, নিশা আনসার হবে বলছো তো, ঠিক আছে, দেখা যাক কি আনসার হয়। বলছে 6 গার্ল। পাপু হ্যাঁ, কে বলছো? পূর্ত ভবন। পূর্ত ভবন 2 বলছে পাপ্পু। আচ্ছা ঠিক আছে, বাঁকুড়া কি বলছে? মালদা কিছু বলবে? নিশা। নিশা। ওকে, ঠিক আছে, দেখে নেওয়া যাক কি হচ্ছে আনসার। বলছে 6 গার্লস আর স্ট্যান্ডিং ইন সাচ আ ওয়ে দ্যাট দে ফর্ম আ সার্কেল ফেসিং দ্য সেন্টার। ওকে, ভালো কথা। তাহলে 6টা মেয়ে একটা সার্কেল তৈরি করেছে ফেসিং দ্য সেন্টার। ওকে, তার মানে এইভাবে আমাদের ফেসিং গুলো হবে। এবারে বলছে সুব্বু ইজ টু দ্য লেফট অফ পাপ্পু। তাহলে আমি পাপ্পুকে এখানে পুট করলাম, সুব্বু ইজ লেফট অফ পাপ্পু, প্রথম লাইনটা আমার হয়ে গেল। নেক্সট বলছে রেবতী ইজ বিটুইন সুব্বু এন্ড নিশা। তাহলে রেবতী যদি এখানে বসে, সুব্বু আর নিশা এখানে বসবে। রেবতী ইজ বিটুইন সুব্বু এন্ড নিশা। কারণ কি আমি রেবতীকে এখানে পুট করতে পারবো না, কারণ কারণ কি তাহলে রেবতী আর পাপ্পু, সরি, নিশাকে এখানে পুট করতে পারবো না, কারণ কি রেবতী আর পাপ্পু তাহলে ক্ল্যাশ করে যেত। ওকে, নেক্সট বলছে অরুণা ইজ বিটুইন
পাপ্পু অ্যান্ড কীর্তনা। তাহলে পাপ্পু আর কীর্তনার মাঝে এই যে অরুণা বসেছে, পাপ্পু এবং কীর্তনার মাঝে অরুণা পুট হয়ে গেল। তার মানে 6টা মেয়ে একসঙ্গে পুট হয়ে গেল। এবারে প্রশ্ন করছে হু ইজ টু দ্য লেফট অফ কীর্তনা। এবারেই তোমাদের ছোট্ট ভুলটা তোমরা আবার দেখে নাও। টু দ্য লেফট অফ কীর্তনা মানে কীর্তনা মানে কে দিয়ে যে নামের মেয়েটি আছে তার লেফটে কে বসছে, সবাই কিন্তু ফেসিং সেন্টার ছিল। তাহলে ফেসিং সেন্টার হলে এদিকটা হয় লেফট হ্যান্ড সাইড, এদিকটা হয় রাইট হ্যান্ড সাইড। এবারে তোমরা ডিল করো কোনটা তোমাদের আনসার হবে। ভুলটা বোঝা গেল সবার যে নিশা কোনটা, মানে এইটুকু ভুলের জন্যই কিন্তু পুরো অঙ্কটা ঠিক করে এসে উত্তরটা ভুল করলে কিন্তু বুঝতেও পারলে না যে 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 তোমাদের উত্তর ভুল আছে। কারণ দেখো উত্তরে নিশাও রয়েছে, উত্তরে অরুণাও রয়েছে। তো এক্ষেত্রে আমাকে প্রশ্ন করছে লেফট অফ দ্য কীর্তনা মানে এই মেয়েটির লেফটে কে আছে, উত্তর কিন্তু হবে কে না অরুণা, অপশন 4। সবাই কিন্তু একই ভুল করেছো, লেফট এবং রাইটের গন্ডগোলটা করেছো। ডাউট থাকলে ক্লিয়ার করবে, যাদের যাদের নিশা এসেছিল কোনো রকম ডাউট থাকলে ক্লিয়ার করবে। মালদা ডাউট ক্লিয়ার হয়েছে? বাঁকুড়া ডাউট ক্লিয়ার? আমি ডিরেকশনটা পূর্ত ভবন ডাউট ক্লিয়ার? কল্যাণী ডাউট ডাউট আছে? ডাউট না থাকলে হাত তুলবে। ঠিক আছে চলো। আচ্ছা এবারে তোমরা কোশ্চেন নাম্বার 7টা হচ্ছে একটা সিলোজিজম। দেখতে অঙ্কটা বড় কিন্তু আদপে একটা সিলোজিজম। এখানে একটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে যে অল চিলড্রেন আর স্টুডেন্টস এন্ড অল স্টুডেন্টস আর প্লেয়ার্স। তার থেকে দুখানা কনক্লুশন ড্র করতে বলা হয়েছে। এবারে তোমরা সলভ করো কি করে হবে ব্যাপারটা। তাহলে আমরা একদম প্লেন সিনোনিজম মানে একদম প্লেন সিলজির অঙ্ক করব। অল চিলড্রেন আর স্টুডেন্টস, অল চিলড্রেন আর স্টুডেন্টস করলাম। তারপরে বলছে অল স্টুডেন্টস আর প্লেয়ার্স, অল স্টুডেন্টস আর প্লেয়ার্স সলভ করলাম। এবারে বলছে দুখানা কনক্লুশন, বলছে অল ক্রিকেটার্স আর স্টুডেন্টস। এই স্টেটমেন্টের মধ্যেই ক্রিকেটার শব্দটাই ব্যবহার করা নেই, তাই সেখানে মানে কনক্লুশন 1 এর ঠিক হওয়ার কোনো প্রশ্নই আসতে পারে না। কারণ কি প্লেয়ার ব্যবহার করা আছে, ক্রিকেটার প্লেয়ার হতে পারেন কিন্তু সেটা রিয়েল লাইফে কোশ্চেনের মধ্যে বলে দেওয়া নেই। তো সেহেতু আমরা ক্রিকেটারকে কিন্তু প্লেয়ার ধরে ব্যবহার করব না। তাহলে এখানে বলা হচ্ছে অল ক্রিকেটার্স আর স্টুডেন্ট, ক্রিকেটার শব্দটাই ব্যবহার করা নেই, কনক্লুশন 1টা হবেই না। তো 2 নম্বরটা বলছে অল চিলড্রেন আর প্লেয়ার্স। দেখো অল চিলড্রেন আর স্টুডেন্ট ছিল, অল স্টুডেন্ট আর প্লেয়ার ছিল, সেই গ্রাউন্ডে অল চিলড্রেন ক্যান বি প্লেয়ার্স, মানে অল চিলড্রেন আর প্লেয়ার্স ইট ইজ ট্রু। তাহলে এখানে কনক্লুশন 2টা হচ্ছে কারেক্ট। তাহলে এখানে আমাদের এই যে অপশন 3টা রয়েছে অনলি কনক্লুশন 2 ফলোজ, এটা আমার ক্লিয়ার হলো। এটা এখানে বারবার বলে দিচ্ছি যে রেলওয়ে এনটিপিসির যে সিলোজিজম প্রশ্নগুলো আসে তাতে কিন্তু আইদার অর প্রবলেম এবং পসিবিলিটি প্রায় আসে না বললেই চলে। প্রায় মানে হয়তো 1% বা 2% কেসে কোনো একটা শিফটে 70-80 খানা শিফট হবে ডিসেম্বর টু মার্চ, হয়তো 1-2খানা শিফট চলে আসতে পারে, কিন্তু সেটা সংখ্যাটা খুবই নগণ্য। তো সেই গ্রাউন্ডে প্লেন অঙ্কগুলোকে বেশি ভালো করে প্র্যাকটিস করবে, কারণ অনেকে কি হয় মানে ওই আইদার আর পসিবিলিটি করতে গিয়ে প্লেন অঙ্কগুলো আর করে না। তো প্লেন অঙ্কগুলোই কিন্তু এখানে বাজিমাত করে দিয়ে চলে যাবে, এগুলো কিন্তু একদম প্লেন অঙ্ক। ওকে আচ্ছা এবারে আসছে স্টেটমেন্ট এবং অ্যাজাম্পশন। স্টেটমেন্ট এবং কনক্লুশন আর স্টেটমেন্ট এবং অ্যাজাম্পশন এই দুটোর মধ্যে সামান্য পার্থক্য ছিল বলেছিলাম। এবার তার উপরে বিচার করে তোমরা আবার এটাকে সলভ করে দাও। কোশ্চেন নাম্বার 8 বলছে ওয়ান শুড নট স্লিপ আন্ডার আ ট্রি অ্যাট নাইট। তার জন্য দুটো অ্যাজাম্পশন আছে। একটা হচ্ছে ফলিং লিভস মে স্পয়েল আওয়ার ক্লোথস, আর 2 নম্বরটা বলছে ট্রিজ গিভ আউট কার্বন ডাই অক্সাইড অ্যাট নাইট হুইচ ইজ ইনজুরিয়াস টু হেলথ। বলো এবার কি আনসার হতে পারে? স্যার অপশন 2। অপশন 2। আচ্ছা আর কোনো আনসার? অপশন 2 স্যার। ওকে অপশন 2। দেখো ওয়ান শুড নট স্লিপ আন্ডার ট্রি অ্যাট নাইট, এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। কারণ কি গাছ রাতের বেলা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, সেই কারণে তার তলায় শোয়া উচিত নয়। এবার গাছের পাতা পড়ে জামা কাপড় নষ্ট হবে কিনা সেটা একেবারেই হাইপোথেটিক্যাল বিষয়। গাছের পাতা নাও পড়তে পারে, শীতকাল হলে শীতকাল না হলে জেনারেলি গাছের পাতা পড়ে না। তো সেই কারণে এখানে অপশন 1টা যখন এতটাই হাইপোথিসিস বা এত ইফস এন্ড বাটস রয়েছে আমরা সেটাকে নেবই না প্রথম কথা।
তো সেখানে একমাত্র অপশন 2 টা হচ্ছে পিওরলি ইমপ্লিসিট, মানে একদম প্রপারলি কোনো রকমের ভুল ছাড়া, ডাউট ছাড়া ক্লিয়ার। তাহলে ট্রি গিভস আউট কার্বন ডাই অক্সাইড এট নাইট হুইচ ইজ ইনজুরিয়াস টু হেলথ, এখানে হচ্ছে অনলি অপশন 2 ইজ ইমপ্লিসিট। ভেরি গুড। তাহলে আশা করি তোমাদের পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন গুলো ভুল কম হবে। ঠিকঠাক বুঝছো? ভেরি গুড। ওকে, চলো কোশ্চেন নাম্বার 9 এবং কোশ্চেন নাম্বার 10 সলভ করে দাও। আমরা যখন এই মানে এই টেবিলের অঙ্ক করেছি আগের দিন, তখন বলেছিলাম যে ভার্টিক্যালি বা হরাইজন্টালি কোনো একভাবে নেব। কিন্তু এখানে খেয়াল করো টেবিলটা কিন্তু পুরোপুরি নেই, এটা অ্যাকচুয়ালি একটা মানে ক্রিস ক্রস। এবার ছবিটা আঁকা যায়নি বলে অ্যাকচুয়ালি ছবিটা এরকম দেখতে, এটা কোনো টেবিলও নয়, ছবিটা অ্যাকচুয়ালি এরকম। মানে এই টেবিলটা বাধ্য হয়ে আঁকতে হয়েছে, কারণ এই ছবিটা এখানে ড্র করা সম্ভব সম্ভব ছিল না। বাকি টেবিলটা ভুলে যাও, এখানে টেবিলের লজিক কাজে লাগাতে যেও না। এবার সলভ করো। কারণ টেবিল দেখে যেই টেবিলের লজিক ইউজ করবে অঙ্ক ভুল হওয়ার চান্স থেকে যায়। বলো কে আনসার দেবে বলো, খুব সোজা অঙ্ক। হ্যাঁ, আসানসোল বলো, মাইকটা নাও। 59. আচ্ছা, পূর্তহন বলছে 59, ঠিক আছে। আসানসোল কি বলছে? 59 তো? ওকে, দেখা যাক। দেখো এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথম যে লজিক, আমরা আগের দিন অনেকগুলো লজিক পেয়েছিলাম। একটা হচ্ছে প্লাস, একটা মাইনাস, তারপর প্লাস ইন্টু মাল্টিপ্লিকেশন, মাইনাস ইন্টু মাল্টিপ্লিকেশন, তারপর স্কোয়ার, তারপর কিউব ইত্যাদি পেয়েছিলাম। তখনই আমরা টেবিলের বাইরে এই ধরনের বিদঘুটে ছবি পাবো। তার ফার্স্ট ক্ষেত্রে মানে দেখবে যে আমার এরকম 4টে এজ রয়েছে এবং মাঝখানে একটা আনসার করতে হচ্ছে, তখন একটা কথা মাথায় রাখবে যে এটা দুরকম ভাবে হতে পারে। একটা হচ্ছে মানে হরাইজন্টালি দুটো যে আমার রো রয়েছে মানে করে পেতে পারি, অথবা দুটোকে প্লাস করে তার মানে দুটো প্লাসের যে সাবট্রাকশন তার থেকেও কিন্তু আমরা আনসারটা পেতে পারি। এই দুভাবে হওয়া সম্ভব নর্মালি। তাহলে আমরা ফার্স্ট রুলটা চেক করি যে আমরা এখানে পাচ্ছি কিনা। এখানে আমরা পাচ্ছি দেখো 9 + 11 +6 + 23, তাই 9 + 11 করলে হয় 20, এখানে পাচ্ছি 29, যোগ করে পাচ্ছি দেখো 49, তার মানে মাঝখানটা আমি পেয়ে গেলাম। পরেরটা বলছে দেখো 7 + 12 তার সঙ্গে 13 + 8, তাহলে এখানে 7 আর 12 হচ্ছে 19, 13 + 8 হচ্ছে 21, যোগ করলে পাচ্ছি কত 40। তাহলে আমার এটা ক্লিয়ার। তাহলে সেই গ্রাউন্ডে আমি এখানটা কত করতে পারি, 16 + 9 +8 + 26, 16 + 9 করলে হয় 25, আর এখানে 8 + 26 করলে হয় হচ্ছে তোমার 34, যোগ করলে কত হচ্ছে 59 ইজ দ্য আনসার। অপশন ডি ইজ দ্য আনসার। যারা করলে তাদেরকে ভেরি গুড। বোঝা গেছে? আমি একদম প্লেন অঙ্ক, কিন্তু এখানে স্কোয়ার কিউব কিচ্ছু কিন্তু নেই। আমার যখনই এই ধরনের একটা সরি একটু যখনই আমার এই ধরনের প্রবলেম হবে তখনই আমাকে কি করতে হবে, যে ওপরের দুটো পার্ট তাদেরকে এবং নিচের দুটো পার্ট তাদেরকে হয় যোগ করতে হবে, যদি যোগ করে আনসার না পাই তখন দুটোর যোগফলকে পরস্পর বিয়োগ করতে হবে। এই এই দুটোর মধ্যেই নর্মালি আনসারগুলো খুঁজে পাওয়া যায়, আর কিন্তু বেশি মাল্টিপ্লিকেশন, স্কোয়ার ইত্যাদি প্রভৃতি করতে হয় না, নর্মালি হয় না। এবার চাইলে কোশ্চেন উল্টোপাল্টা বানানোই যায়, কিন্তু কিছু লজিক তো থাকে। তো 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 সেই লজিকে কিন্তু এই জাতীয় অঙ্কগুলো তোমার সলভ হয়ে যাবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10 বলো। Option সত্য 2. ভবন
অপশন 2। অপশন 2। আচ্ছা দেখা যাক। অপশন 2। অপশন 2 কে বললে? বাঁকুড়া? উত্তর পূর্ত ভবন, ঠিক আছে। আর কারোর আনসার? কল্যাণী কি বলছে? অপশন 2। অপশন 2। ওকে 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখা যাক। দেখো এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে এইটা হচ্ছে, আমি যে 5টা অঙ্ক নিয়ে আমি আজকে আমার কনসার্ন, যে আমি যে 5টা পারবো না, দেখবে আজকে ঠিক সেই টাইপের অঙ্কই আছে, যার অনেক রকম সলিউশন হয়, 8টা রকম সলিউশন হতে পারে। এবার পরীক্ষায় হয়তো দেখা গেল 7-8 রকম সলিউশন করেও আমি উত্তর পাচ্ছি না, তখন আমাকে বাধ্য হয়ে ছাড়তে হবে। তো এই জাতীয় অঙ্কগুলো হচ্ছে ঠিক, মানে এই টাইপের অঙ্কগুলো কিন্তু সেই 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 জাতীয় অঙ্ক গুলো অনেক রকম ভাবে হতে পারে। এখানে দেখো মানে দু রকম ভাবে করতে পারো। ধরো নাম্বারটা দেওয়া রয়েছে, এর কিভাবে করা যায় আগে বুঝে নাও। আমাদের দেখবে একদম যখন প্রথম নাম্বার সিরিজ শুরু করা হয় অঙ্কে, মানে ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে, তখন সেখানে একটা জিনিস বোঝানো হয় যে ডিভিজিবিলিটি রুল, মানে কোন সংখ্যাকে 3 দিয়ে ভাগ করব, কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করব, কোনটাকে 11 দিয়ে ভাগ করব, কি হলে ভাগ করতে পারি। তাহলে এই জাতীয় অঙ্কগুলো করবার প্রথম স্টেপ এবং ফার্স্ট এবং ফরমোস্ট স্টেপটা হচ্ছে ডিভিজিবিলিটি রুল চেক করা। এটা আমরা কিভাবে করতে পারি? ওই 3, 5 আর মানে 3, 5 অথবা 11 এদের মধ্যেই ভাগটা আমার ট্রিকি হয়। তো সেখানে যোগ করে যদি 3 এর গুণিতক হয় 3 দিয়ে ভাগ হবে, লাস্টে 5 থাকলে 5 দিয়ে ভাগ হবে, আর অড প্লেস আর ইভেন প্লেস যোগ বিয়োগ করলে আমার 11 দিয়ে ভাগ হবে। চেক করলাম, যদি না মিললো তখন আমায় কি করতে হবে? সংখ্যাটাকে 3টে বা 4টে নাম্বার থাকে, আমাকে দেখতে হবে যে প্রাইম নাম্বার বা এরকম কোনো গল্প আছে কিনা। তাহলে আমি দেখে নিচ্ছি যে প্রাইম নাম্বারের গল্প এখানে কি আছে। দেখো 532, 734, 853। তো এখানে খেয়াল করো 751 আর 853 দুটো প্রাইম নাম্বার পাচ্ছি। তো তাহলে আমি কিন্তু প্রপারলি আনসার করতে পারছি না। তাহলে আমার প্রাইম নাম্বারটাও এখানে হলো না, যে আমি প্রাইম নাম্বার চেক করলাম। বা জোড় বিজোড় চেক করতে পারি, জোড় বিজোড় চেক করলেও এখানে অন্য গল্প আছে। এখানেও কিন্তু দুখানা বা মানে অড নাম্বার চলে আসছে, দুখানা ইভেন নাম্বার চলে আসছে, আমি সেখানে চেক করতে পারছি না। তখন লাস্ট রিসর্ট হাতে পড়ে থাকছে, আমাকে অ্যাডিশন করতে হবে। অ্যাডিশন সাবট্রাকশন করে আমাকে দেখতে হবে, কিন্তু কিভাবে করব? আইদার প্রথম সংখ্যাটা পরের দুটো সংখ্যার যোগফল হবে, অথবা শেষ সংখ্যাটা প্রথম দুই সংখ্যার যোগফল হবে। এনিওয়ান, তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে, যেটা হবে সেটাকে দেখতে হবে। প্রথম সংখ্যাটা শেষ দুই সংখ্যার যোগফল হবে, অথবা শেষ সংখ্যাটা প্রথম দুই সংখ্যার যোগফল হবে। আবার এটাও উল্টো, মানে চাইলে উল্টো পাল্টা করে দেওয়াই যায়, আমি সেটা দেখাচ্ছি একটা অন্য এক্সাম্পল দিয়ে। এখানে আমি চেক করি, ফার্স্টে অ্যাডিশন করি যে প্রথম সংখ্যাটা শেষ দুই সংখ্যা যোগফল কিনা। 5 is equal to 3 plus 2, ক্লিয়ার, ট্রু। 7 is equal to 5 plus 1, হয় না। আচ্ছা দেখি পরেরটা হচ্ছে কিনা। 7 is equal to 3 plus 4, হচ্ছে। আবার 8 is equal to 5 plus 3, হচ্ছে। তার মানে তিনটে আনসার, তিনটে অপশন আমার একই লজিকে খেটে গেল, একমাত্র অপশন 2টা আমার লজিকটা খাটলো না। তাহলে এখানে আমি বলতেই পারি এই অ্যাডিশন মেথড করে আমার অপশন 2টা হচ্ছে কারেক্ট আনসার, মানে হচ্ছে অড ওয়ান ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। বোঝা গেছে কি যায়নি? যারা করেছে তাদেরকে ভেরি গুড। ঠিক আছে, এবার যদি চায় আমি একটা উল্টো পাল্টা অঙ্ক দেবো, কিরকম একটা অঙ্ক, ধরো একটা অঙ্ক দিই তোমাদেরকে। এদের মধ্যে কোনটা অড ওয়ান আউট এবং কেন আমি বলে দিচ্ছি। মেথডটা কিন্তু হবে আমার অ্যাডিশন মেথডই। তো অ্যাডিশন মেথডটাকে ইউজ করে আমরা যদি বলি যে এটাকে কোনটাকে অড আউট বের করব, তখন দেখো 6 আর 2 যোগ করে আমি 8 পাচ্ছি, 4 আর 5 যোগ করে আমি 9 পাচ্ছি, 2 আর 4 যোগ করে আমি 6 পাচ্ছি, কিন্তু 7 আর মানে এই সরি এটাকে আমি 2 করে দিলাম। কিন্তু 7 আর করে আমি কিন্তু এখানে পাচ্ছি না, 7 আর 2 যোগ করে কিন্তু 9 হয়। 7, 9, 2 হলে আমার এটা ক্লিয়ার, এটা ট্রু। তাহলে আমার এই যে 7, 8, 2 এইটা হচ্ছে আমার মানে অড ওয়ান আউট। মানে কি করলাম, ফার্স্ট
নাম্বার আর লাস্ট নাম্বারটাকে যোগ করে মিডল নাম্বারটা পেলাম। মানে এখানে আমি কি পাচ্ছি যে ফার্স্টটা পরের দুখানা যোগফল কিনা, অথবা পেতে পারি লাস্টটা প্রথম দুখানা যোগফল কিনা, অথবা পেতে পারি যে ফার্স্ট এবং থার্ডটাকে যোগ করে আমি মাঝখানটা পাচ্ছি কিনা। এই তিনটে মেথডে আমি এখানে অ্যাডিশন করতে পারি। আর কিন্তু কোনো প্রবলেম নেই। মানে এই টাইপের প্রবলেম গুলোকে এইভাবে সলভ করা যেতে পারে। মানে হয় ডিভিজিবিলিটি চেক করব, না হলে প্রাইম নাম্বার বা অড ওয়ান আউট বা সরি অড ইভেন চেক করব। তাও না পেলে আমি এখানে অ্যাডিশন করব। এবার সেই অ্যাডিশনের আমি তিনটে মেথড দেখালাম। ঠিক আছে? স্যার মালদা থেকে একটা কোশ্চেন ছিল যে এটা কে বলছো? মালদা, হ্যাঁ। স্যার এটা কিন্তু লাস্টে দুটো যে ডিজিট আছে ওটাকে বিয়োগ করেও তো আমি অ্যান্সার পাচ্ছি। শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। হ্যালো, মাইনাস করেও তো আমি অ্যান্সারটা পাচ্ছি। হ্যাঁ, পেতেই পারি। 5 মাইনাস 2 করে 3, 7 মাইনাস 4 করে 3, হ্যাঁ পেতেই পারি। দেখো লজিকে কোনো প্রবলেম নেই, কিন্তু কি হয় আমি তোমাকে বললাম মেজরিটি অঙ্ক প্লাসের ক্ষেত্রে হয়। আমি প্লাস করে পাচ্ছি মানে মাইনাস করে পেতেই পারি, গুণ করে পাচ্ছি মানে ভাগ করে পেতেই পারি। কিন্তু 90% অঙ্ক যেগুলো আর কি আসে সেগুলো আমাদের নর্মালি প্লাস টুকু করলেই মিলে যায়, তারপরে যেতে হয় না। তো তোমার হাতে সমস্যা কি বলতো, যত বেশি অপশন বাড়াবে তত বেশি তোমার প্রবলেম, তত বেশি টাইম নষ্ট হবে। মানে একটা সাইকোলজি আমার কাজ করে যে আমি অঙ্কটা পারলাম, আমার এই অঙ্কটা আদৌ ঠিক হলো তো। তুমি একটা অঙ্ক করে আবার তাকে অন্য মেথড দিয়ে চেক করতে হবে যে অঙ্কটা ঠিক হলো কিনা, ততক্ষণে টাইম বেরিয়ে চলে যাবে। ঠিক আছে? ওকে, মানে তোমার লজিকে কোনো ভুল নেই, কিন্তু তোমার মানে মানে প্রসেস ঠিক আছে একদম। আচ্ছা, চলো নেক্সট অঙ্ক।